প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রেয়ামিল থেকে। আর যে অঙ্কটি আমি করাবো সেটি বরিশাল বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। আজাদ ট্রেডার্সের 2023 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপ। এরপর দেখেন কিছু খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া আছে। এখান থেকে আমাদের করণীয় কতে বলা হয়েছে যে সমস্ত দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তো আমরা রেয়ামিল করার সময় যে সমস্ত দফা আমরা রেয়ামিলে অন্তর্ভুক্ত করব না সেই সমস্ত দফার মোট পরিমাণ কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে কোন কোন আইটেম যাবে না রেয়ামিলে, সেই আইটেম হলো যে ব্যাংক জমা। দেখেন ব্যাংক জমা এখানে দুইটা দেওয়া আছে, এক হলো 1/1/2023, আরেকটি হলো 31/12/2023। মনে রাখবেন যে কোনো চলতি সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে অন্তর্ভুক্ত করা হয় না। কেন? কারণ সমাপনী উদ্বৃত্তের মধ্যেই ওই প্রারম্ভিক উদ্বৃত্ত অন্তর্ভুক্ত থাকে। আর এখানে দেখেন প্রারম্ভিক বলতে 1/1/2023 বোঝানো হয়েছে অর্থাৎ বছরের শুরুতে, আর সমাপনী বলতে 31/12 অর্থাৎ সমাপনী মানে বছর শেষ দিনের কথা, শেষ দিনের উদ্বৃত্তকে বলা হয়েছে। তো এখানে দেখেন ব্যাংক জমা প্রারম্ভিক যেটা 1/1/2023 এইটা, আর হাতে নগদ দেখেন 1/1/2023, এই দুইটা আইটেম রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। হাতে নগদও দেখেন 31/12/2023 এর দেওয়া আছে। তো 31/12 যেটা সেটা হলো সমাপনী উদ্বৃত্ত, সমাপনী রেয়ামিলে যায়, শুধু প্রারম্ভিক এখানে রেয়ামিলে যায় না, বিশেষ করে চলতি সম্পদের ক্ষেত্রে। তাহলে যেহেতু ব্যাংক জমা আর হাতে নগদ দুইটাই চলতি সম্পদ, তাই এই দুইটাই আমরা কি করব যে প্রারম্ভিক উদ্বৃত্ত সেটা রেয়ামিলে অন্তর্ভুক্ত করব না। তাহলে এই দুইটাই হলো আমাদের ক প্রশ্নের জন্য। তাহলে আমরা এখানে লিখি প্রথমে আমাদের ব্যাংক জমা। দেখেন ব্যাংক জমা আছে আমাদের 1/1/23, তার মানে প্রারম্ভিক, এটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না যেহেতু এটা শুরুতে ছিল। এরপরে দেখেন হাতে নগদ, হাতে নগদ ওই একই 1/1/2023 যেটা আমাদের 27,000 টাকা, 27,000। তাহলে এই দুইটা আইটেম যোগ করে আমাদের হবে 44,000। তার মানে এই 44,000 টাকা আমাদের রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এটাই ছিল আমাদের খ। এবার খতে দেখেন বলা হয়েছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা একটি রেয়ামিল প্রস্তুত করো। তো প্রথমে রেয়ামিলের নিয়ম জেনে আসি। আমরা জানি হিসাব সমীকরণের মোট উপাদান 6টি, এর মধ্যে সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন আর উত্তোলন, এই 6টি উপাদানের মধ্য থেকে সম্পদ, খরচ আর উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর যে হিসাবগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয় সেগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, আর ডেবিট উদ্বৃত্ত রেয়ামিলের ডেবিট দিকে বসে। তার মানে আমরা বলতে পারি সম্পদ, খরচ আর উত্তোলন রেয়ামিলের ডেবিট দিকে বসে, আর আয়, দায় আর মূলধন এই তিনটি উপাদান বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আর যেগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেগুলো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, আর ক্রেডিট উদ্বৃত্ত রেয়ামিলের ক্রেডিট দিকে বসে। তার মানে আমরা বলতে পারি আয়, দায় আর মূলধন রেয়ামিলের ক্রেডিট দিকে বসে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখেন এখানে একটি ছক এঁকেছি অলরেডি, আজাদ ট্রেডার্সের রেয়ামিল 2023 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। তার মানে আমরা রেয়ামিল তৈরি করি একটা নির্দিষ্ট তারিখে, সেই তারিখটা হলো 31 ডিসেম্বর, সেটা আমরা এখানে উল্লেখ করেছি। এরপর দেখেন ক্রমিক নাম্বার, তার মানে সিরিয়াল নাম্বার, এরপর হিসাবের নাম, এরপর খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এখানে দেখেন প্রথমে আমাদের আছে হলো বিমা সেলামি। তো বিমা সেলামি আমরা 1 নাম্বার দিয়ে লিখি, বিমা সেলামি, বিমা সেলামি। এই বিমা সেলামি আমাদের হলো খরচ। তো যেহেতু বিমা সেলামি খরচ, তার মানে খরচ হলে ডেবিট, তাহলে আমাদের 5,000 টাকা আমরা ডেবিট দিকে লিখব। এরপরে 2 নাম্বার আইটেমে আমাদের আছে দেখেন প্রদত্ত বাটা, প্রদত্ত বাটা। তো প্রদত্ত বাটা নিশ্চয় খরচ, তো প্রদত্ত বাটা কত? 3,000 টাকা। এরপরে আছে দেখেন ব্যাংক জমা। তো ব্যাংক জমা আমরা জানি যে প্রারম্ভিক, সেজন্য এটা আসবে না, প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে আসবে না, মানে বিশেষ করে চলতি সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে আসে না। তো ব্যাংক জমা 1/1/2023, তার মানে এটা প্রারম্ভিক ব্যাংক জমা, এই জন্য এটা আমরা রেয়ামিলে অন্তর্ভুক্ত করব না। এরপর দেখেন হাতে নগদ। তো হাতে নগদ আমাদের এখানেও তারিখ দেওয়া আছে 31/12, তার মানে এটা সমাপনী, এটা অবশ্যই রেয়ামিলে যাবে। তাহলে আমাদের এখানে তারিখটা আমরা লিখে দিলাম 31/12/23, তার মানে এটা সমাপনী হাতে নগদ। এখানে আছে হলো সমাপনী হাতে নগদ 30,000 টাকা, এটাও সম্পদ, এটা ডেবিট দিকে যাবে। এরপর 4 নম্বর সিরিয়ালে আমরা লিখি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কি? চলতি সম্পদ, অবশ্যই এটা সম্পদ, তাহলে এটা ডেবিট দিকে যাবে 42,000 টাকা।
এরপর 5 নম্বর সিরিয়ালে আছে আপনার প্রাপ্য হিসাবের পর ক্রয়। তো ক্রয় অবশ্যই খরচ, তাহলে ক্রয় যেহেতু খরচ তাহলে ক্রয় ডেবিট দিকে বসবে 40,000। এবার ক্রয়ের পরে বিনিয়োগের সুদ। তো বিনিয়োগের সুদ অবশ্যই আয়, আমরা বিনিয়োগ করি কি লাভের আশায়, সেখান থেকে আমরা কি পেলাম, সুদ পেলাম, তাহলে অবশ্যই এটা আমাদের আয়, তাহলে আয় ক্রেডিট দিকে যাবে। আমরা এখানে লিখি বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ আমাদের এখানে আছে 4,500 টাকা, যেটা আমাদের আয় ক্রেডিট দিকে যাবে। এরপর 7 নম্বর আমরা লিখি প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ আমাদের ডেবিট দিকে যাবে, যেহেতু এটা ক্রয়ের অনুরূপ, তার মানে ক্রয় যেমন খরচ, প্রারম্ভিক মজুদ কোনো একই খরচ। কারণ এই প্রারম্ভিক মজুদ বলতে বোঝায় গত বছরে যেটা বিক্রি হয়নি, অর্থাৎ সমাপনী ছিল গত বছরে, এটা প্রারম্ভিক, তার মানে ক্রয়ের সাথে এটা যোগ হয়, তার মানে ক্রয়ের মতোই এটা, অর্থাৎ ক্রয় যদি খরচ হয় তাহলে প্রারম্ভিক মজুদটাও আমাদের খরচ হবে। তাহলে প্রারম্ভিক মজুদ এটা খরচ হিসাবে আমরা ডেবিট দিকে দেব। কত টাকা? 11,000 টাকা। এবার দেখেন কমিশন প্রাপ্তি। তো কমিশন প্রাপ্তি তার মানে কমিশন আমাদের আয় হচ্ছে, তাহলে এখানে আমরা কমিশন প্রাপ্তি আয় দিকে লিখবো, অর্থাৎ ক্রেডিট দিকে। কমিশন প্রাপ্তি কত টাকা? 1,000 টাকা, এটা ক্রেডিট দিকে যাবে যেহেতু এটা আয়। এরপরে দেখেন ব্যাংক জমার সুদ। আমরা ব্যাংকে টাকা জমা ছিল, তারপর আমরা এটা সুদ পেলাম, তাহলে অবশ্যই এটা আমাদের আয়, তাহলে ব্যাংক জমার সুদ এইটা আমাদের ছিল 5,000 টাকা, এটাও আমাদের আয় ক্রেডিট দিকে বসবে। এরপরে আমাদের আছে মূলধন। তো আমরা জানি মূলধন এটা ক্রেডিট দিকে বসে, যেহেতু মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাহলে আমরা এটা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাই মূলধন আমরা ক্রেডিট দিকে লিখব 1,42,500। 1,42,500। এবার 1 নম্বর সিরিয়ালে 11 নম্বর সিরিয়ালে আপনার হাতে নগদ। দেখেন এটাও 1/1/2023, তার মানে এটা প্রারম্ভিক হাতে নগদ, এটা রেয়ামিলে আসবে না। তাই তারপরের আইনটি দেখেন আমদানি শুল্ক। তাহলে আমদানি শুল্ক, এই আমদানি শুল্ক আমাদের কি খরচ, তার মানে পণ্যদ্রব্য আমদানি করার সময় যে শুল্ক প্রদান করে থাকি সেটা, তাহলে এই শুল্ক আমাদের খরচ 3,000 টাকা, এটা ডেবিট দিকে বসবে। এবার দেখেন পদেই হিসাব। পদেই আমাদের কি দায়, তাহলে দায় অবশ্যই ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, দায় ক্রেডিট, তাহলে আমাদের 15,000 টাকা আমাদের ক্রেডিট দিকে বসবে পদেই হিসাব। এবার 12 পরে আছে দেখেন 13 নম্বর সিরিয়ালে লিখব পদেই হিসাব। এরপর বিক্রয়। বিক্রয় অবশ্যই আমাদের আয়, তাহলে যেহেতু আয় এটা, তাহলে ক্রেডিট দিকে যাবে। বিক্রয় 70,000 টাকা আমাদের ক্রেডিট দিকে বসবে। এরপরে আছে ব্যাংক জমা। দেখেন ব্যাংক জমা আমাদের সমাপনী তারিখ, তার মানে 31/12, তাহলে সমাপনী উদ্বৃত্ত অবশ্যই যাবে। তাহলে যেহেতু আমরা প্রারম্ভিক উদ্বৃত্ত দেয়নি, তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক জমা 31/12/23, এটা ছিল আমাদের 34,000 টাকা, এটা আমাদের সম্পদ ডেবিট দিকে আসবে 34,000। এরপর দেখেন বিনিয়োগ। তো আমরা জানি বিনিয়োগ অবশ্যই সম্পদ, এটা ডেবিট দিকে যাবে 25,000 টাকা। আর সর্বশেষ আইটেম হলো আসবাবপত্র। তো আসবাবপত্র আমাদের সম্পদ, এটাও ডেবিট দিকে যাবে, তার মানে সম্পদ খরচ আর উত্তোলন ডেবিট, আর আয় দায় মূলধন ক্রেডিট 45,000 টাকা, আমরা এটা সম্পদ দিকে লিখলাম। এইবার আমরা দুই সাইড যোগ করব। তো যোগ করলে আমাদের যেটা হয়, ক্রেডিট দিকে যোগ করলে আমাদের হবে 2,38,000, ঠিক ডেবিট দিকে যোগ করলেও আমাদের 2,38,000 টাকা হবে, তার মানে আমাদের দুই পাশ সমান হবে। এটাই হলো রেয়ামিল। এবার গতে দেখেন বলা হয়েছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য দেখাও। তো প্রথমে জেনে নিই মুনাফা জাতীয় আয় কাকে বলে। সাধারণত ব্যবসা পরিচালনা করা হয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তো এই মুনাফার উদ্দেশ্যে যে সমস্ত কার্যক্রম, সেই কার্যক্রমের ফলে যা অর্জিত হয় তাই আয়। তার মানে আমরা বলতে পারি যাবতীয় আয়কেই মুনাফা জাতীয় আয় বলা হয়। এবার আসুন জেনে নিই মুনাফা জাতীয় ব্যয় কি। সাধারণত ব্যবসা পরিচালনার জন্য দৈনন্দিন যে সমস্ত খরচ হয় সেটাই হলো মুনাফা জাতীয় ব্যয়। তার মানে আমরা বলতে পারি যে যাবতীয় খরচকেই মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। তো আসুন শুরু করা যাক। প্রথমে দেখেন মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমাদের কি কি আসবে। মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে আমাদের প্রথমে দেখেন বিনিয়োগের সুদ।
জানি আমরা বিনিয়োগের সুদ আমাদের কি আয়, তাহলে বিনিয়োগের সুদ এখানে আমাদের মুনাফা জাতীয় আয়। বিনিয়োগের সুদ কত টাকা? 4,500 টাকা। আমরা লিখলাম 4,500। এরপরে আছে কি? এরপরে আসছে দেখেন, আমরা আয়গুলো আগে লিখি। কমিশন প্রাপ্তি। তো কমিশন প্রাপ্তি এটাও আমাদের আয়, এটা আমাদের মুনাফা জাতীয় আয়। তার মানে আয় হলো মুনাফা জাতীয় আয় 1,000 টাকা। এরপরে আছে দেখেন ব্যাংক জমার সুদ, এটাও আমাদের আয়। তো এই ব্যাংক জমার সুদ কত টাকা? 5,000 টাকা। এরপরে আছে আমাদের বিক্রয়। বিক্রয়ও একটু মুনাফা জাতীয় আয়। বিক্রয় আমাদের এখানে 70,000 টাকা। তার মানে যাবতীয় আয় হলো মুনাফা জাতীয় আয়। তো এইগুলো যোগ করে আমাদের হচ্ছে কত? 80,500 টাকা। তো আমরা এখানে লিখলাম 80,500 টাকা। এবার দেখেন মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে যাবতীয় খরচ, তার মানে যেমন বীমা খরচ, তার মানে বীমা সেলামি। প্রথমে আসবে আমাদের বীমা সেলামি। বীমা সেলামি আমাদের 5,000 টাকা। এরপর আছে দেখেন প্রদত্ত বাটা, এটা আমাদের খরচ। প্রদত্ত বাটা, প্রদত্ত বাটা আছে আমাদের 3,000। এরপর দেখেন কুড়াই, কুড়াই খরচ। কুড়াই আছে আমাদের হলো 40,000 টাকা। আর আছে প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ, এই প্রারম্ভিক মজুদ আছে আমাদের 11,000। আর সর্বশেষ আমদানি শুল্ক। আমদানি শুল্ক, আমদানি শুল্ক 3,000 টাকা। এই টোটাল আমাদের মুনাফা জাতীয় ব্যয়, যেটা যোগ করে হচ্ছে আমাদের 62,000। তাহলে আমরা এখানে লিখলাম 62,000। এবার দেখেন, যেহেতু আমাদের মুনাফা জাতীয় আয়ের সাথে মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এখন আমরা এই টোটাল যে মুনাফা জাতীয় আয় ছিল তার থেকে এই মুনাফা জাতীয় ব্যয় বাদ দেব। দিলে আমাদের এখানে আসে 18,500 টাকা। এটাই ছিল মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।